প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অন্য কোনো দেশের মডেল হিসেবে নয়, বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়তে চায় বিএনপি। এজন্য দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নতির জন্য সবার আগে মানুষকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে। বিকেলে কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ডের দ্বিতীয় ধাপের উদ্বোধন ও ধর্মীয় নেতাদের ভাতা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জানান, নারীদের আত্মনির্ভরশীল করতেই ফ্যামিলি কার্ড কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এ সময় সেখানকার বেশ কয়েকজন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পথ অনুসরণ করে মেয়েদের স্নাতক পর্যন্ত বিনা খরচে লেখাপড়া নিশ্চিত করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। দেশেই হোক অথবা বিদেশেই হোক, সে আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠবে। অর্থাৎ আমরা বিএনপি বিশ্বাস করি যে আমরা যদি দেশকে উন্নতি করতে চাই, তাহলে মানুষকে কখনো পিছনে রেখে বা মানুষকে সঠিকভাবে যদি আমরা তৈরি করতে না পারি, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারা যাবে না। আমরা যতই বড় স্লোগান দেই না কেন, যত বড় স্লোগান আমরা দেই না কেন, মানুষকে যদি আমরা প্রত্যেকটি নাগরিককে, দেশের প্রত্যেকটি নাগরিককে যদি আমরা আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে না পারি, দেশের প্রত্যেকটি নাগরিককে যদি অর্থনৈতিকভাবে আমরা আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে না পারি, তাহলে কখনোই আমরা দেশকে গড়ে তুলতে পারবো না। দেশের উন্নয়ন অগ্রযাত্রা যারা বাধাগ্রস্ত করবে, জনগণই তাদের প্রতিরোধ করবে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার। বিদ্যুৎ, জ্বালানি সহ সংকট উত্তরণে আস্থা রাখার আহ্বানও জানান সরকার প্রধান। আজ কিশোরগঞ্জের মাছের পোনা অবমুক্ত কার্প হ্যাচারি পরিদর্শন, মৎস্য চাষে সফল উদ্যোক্তাদের স্বীকৃতি সহ প্রধানমন্ত্রী দিনভর কর্মসূচিতে উঠে আসে জলজ সম্পদ আর মানুষের জীবিকার নতুন সম্ভাবনার বার্তা। শফিকুল হকের প্রতিবেদন। হাওর বাওর নদী নালা আর বিস্তীর্ণ জলভূমি, এই জনপদের মানুষের জীবন আর জীবিকার সঙ্গে জড়িয়ে আছে পানি আর মাছ। সেই মৎস্য সম্ভাবনাকে সামনে রেখেই প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফর। রোববার সড়কপথে ঢাকা থেকে রওনা হয়ে বেলা 11:30টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌঁছান তারেক রহমান। তার আগমনে আনন্দের জোয়ারে ভাসে পুরো পাকুন্দিয়া। সাধারণ মানুষের ভালোবাসা আর উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের কর্মসূচির শুরুতেই জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করেন সরকার প্রধান। পরে সভামঞ্চে দেয়া শুভেচ্ছা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে তার সরকার। বিএনপির রাজনীতিটাই হচ্ছে এমন একটি রাজনীতি, যেই রাজনীতির বাস্তবায়ন করলে পরে দেশের মানুষ উপকৃত হবে, গ্রামের মানুষ উপকৃত হবে। এই রাজনীতি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তুলতে। বিএনপি যতবারই ক্ষমতা এসেছে ততবারই কিছু রাজনৈতিক দল ষড়যন্ত্র করেছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, যারা দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করবে তাদের জনগণই প্রতিরোধ করবে। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বাংলাদেশের জনগণ যতবার দেশ পরিচালনার সুযোগ করে দিয়েছে, দেশের দায়িত্ব যতবার অর্পণ করেছে, আমরা দেখেছি কিছু সংখ্যক রাজনৈতিক দল বিশৃঙ্খলা তৈরি করেছে। যারা রাজপথে বিশৃঙ্খলা তৈরি করবে, যারা দেশের মানুষকে মিথ্যে কথা বলে বিভ্রান্ত তৈরি করবে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত কর্মকাণ্ডের কারণেই বিদ্যুৎ জ্বালানির সংকট মন্তব্য করে জনগণকে ধৈর্য ধরে সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ঢাকা সহ বাংলাদেশের সকল মানুষ, সকল জেলা উপজেলার বহু মানুষ বিদ্যুতের কষ্ট ভোগ করছেন এই মুহূর্তে। কিন্তু এই যে বিদ্যুতের সমস্যা, এই সমস্যা স্বৈরাচার, যে স্বৈরাচারকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে, তাদের আনপ্ল্যান্ড অপরিকল্পিত পরিকল্পনার জন্য, অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। যে কোনো সংকট যদি মোকাবেলা করতে হয়, ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে। যে কোনো সংকট যদি মোকাবেলা করতে হয়, ঠান্ডা মাথায় পরিকল্পনা গ্রহণ করে ধীরে ধীরে সংকটের মোকাবেলা করতে হবে। এই আগামী 27 তারিখে আবার জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে। সেই জাতীয় সংসদ অধিবেশনে
আপনাদের দল, আপনাদের সরকার দেশের মানুষের সামনে জাতীয় সংসদের মধ্যে উপস্থাপন করবে কিভাবে আমরা ইনশাআল্লাহ আগামী 10 বছর এই দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করব। সেখান থেকে কটিয়াদি কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শনে যান সরকার প্রধান। হ্যাচারির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন তিনি। শুধু মাছের উৎপাদনই বাড়ানো নয়, যারা নিজেদের শ্রম আর উদ্ভাবনী উদ্যোগে এই খাতকে এগিয়ে নিচ্ছেন তাদের স্বীকৃতিও দেন প্রধানমন্ত্রী। জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী আয়োজনে সারা দেশ থেকে বেছে নেওয়া হয় সফল মৎস্য উদ্যোক্তাদের। মৎস্য সম্পদ উন্নয়নে বিশেষ অবদানের জন্য 14 জন উদ্যোক্তার হাতে তুলে দেওয়া হয় রাষ্ট্রীয় স্বর্ণপদক। রাষ্ট্রীয় এই স্বীকৃতি তাদের জন্য যেমন সম্মানের, তেমনি নতুন উদ্যোক্তাদের জন্য একটি উৎসাহের বার্তা। প্রকৃতির দেয়া জল, মানুষের শ্রম আর উদ্যোগ, এই সম্ভাবনাগুলোকে পরিকল্পিতভাবে কাজে লাগাতে চায় বর্তমান সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফর তাই শুধু মাছের উৎপাদন বৃদ্ধি নয়, বরং জল, জীবিকা আর মানুষের সাফল্যকে এক সুতোয় গাঁথার সূচনা হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। শফিকুল হক, ৭১, কিশোরগঞ্জ। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের উপযুক্ত পরিবেশ তৈরি করতে দিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। আজ এক ব্রিফিংয়ে এমনটা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম। তিনি আরও বলেন, মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনা ও হাদি হত্যার আসামি সহ পলাতকদের ফেরত পাঠাতে বাংলাদেশ যে চিঠি দিয়েছে তার জবাবের অপেক্ষায় আছেন তারা। আরও জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু। সেপ্টেম্বরের ব্রিক্স সম্মেলনে যোগদানে আমন্ত্রণ, পরে ঢাকার নিযুক্ত ভারতের হাইকমিশনারের দৌড়ঝাঁপ, একের পর এক গুঞ্জন। সবশেষ আলোচনায় আসে 21শে আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সপ্তাহের শুরুতে ঢাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে যথারীতি উঠে সেই প্রশ্ন। মুখপাত্র জবাবটা দিলেন কূটনৈতিকভাবেই। This process was vitiated by the open press interaction in New Delhi on 5th of August. গত কয়েক সপ্তাহ ধরেই প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা চলছিল। আন্তর্জাতিক অপরাধ আদালতে দণ্ডিত শেখ হাসিনার দিল্লিতে 5 আগস্টের প্রেস কনফারেন্সের কারণে তা ব্যাহত হয়। ওই প্রেস কনফারেন্স নিয়েও আমাদের অবস্থান আগেই পরিষ্কার করেছি। আমরা মনে করি প্রধানমন্ত্রীর সফরের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। জুলাই অভ্যুত্থানের পর থেকেই ঢাকা দিল্লির সম্পর্কের পারদ কখনো উঠেছে, কখনো নামছে। আর এর মাঝখানে আছে পলাতক ও মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনা, সাথে আবার অন্যান্য অপরাধীদের ভারতে পালিয়ে যাওয়া বা আশ্রয় নেওয়ার ঘটনাও রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়েরও সাফ কথা, এসবের সুরাহা করতে হবে দিল্লিকেই। সম্প্রতি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আমরা শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীদের হস্তান্তর করার কথা বলেছি। তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। অন্যদিকে শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ঘাতকদের বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতীয় কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছি। এরও জবাবের অপেক্ষায় আছি আমরা। তিনি আরও জানান, ঢাকার কূটনীতির মূল ভিত্তি হচ্ছে বাংলাদেশ ফার্স্ট নীতি। সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে সার্বভৌম সমতা, জাতীয় মর্যাদা সমুন্নত রাখা এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর মতো বিষয়গুলো মেনে চলে বাংলাদেশ। মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা। ফ্যাসিবাদের বিচার বাংলাদেশেই হবে এবং গোপন নয়, আদালতেই ন্যায় বিচার হবে, জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। জুলাই বিপ্লবীদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া বাংলাদেশ নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না বলেও সতর্ক করেছেন তিনি। আর তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, সরকারের মেয়াদ শেষ করার আগে ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করা হবে। আজ বরিশালে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক। নির্বাচনে দেয়া প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে রোববার নিজ জেলা বরিশালে একাধিক উন্নয়ন কর্মকাণ্ডের সূচনা ও মতবিনিময় সভায় অংশ নেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে বরিশালে আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণ কাজের উদ্বোধন করেন মন্ত্রী। পরে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, এই সরকার তার মেয়াদকালেই ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করবে। একটা বহুমুখী তথ্যের সেবা, বিনোদনের সেবা, জ্ঞান আহরণের সেবা, গবেষণার সেবা, এটা দেওয়ার জন্যই আমরা এই তথ্য কমপ্লেক্সের যাত্রা শুরু করেছি। এই আশাবাদ ব্যক্ত করছি আমি, এই কাজ শেষ হওয়ার পরে আমরা আমাদের মেয়াদ সম্পন্ন করার আগেই
ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করে বিদায় নেব ইনশাআল্লাহ। দুপুরে শহরে আইনজীবী সমিতির নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন আইনমন্ত্রী। এ সময় তিনি দাবি করেন, নানা সংকটের মাঝেও ক্ষমতায় আসার 6 মাসেই দেশের মানুষের আস্থা অর্জন করতে পেরেছে সরকার। এই সরকার 6 মাসের মধ্যে বাংলাদেশের মানুষের মধ্যে আস্থা এবং ভরসা ফিরিয়ে আনার চেষ্টা করেছে। এই সরকার দায়িত্ব নেওয়ার পরে আপনারা দেখেছেন ইরান যুদ্ধে গোটা বিশ্ব যখন বিপর্যস্ত, আমেরিকাতে প্রতি লিটারে তেলের দাম বেড়েছে $5 মানে 500 টাকা প্রতি গ্যালনে বেড়েছে। ওখানে সিঙ্গাপুরে বেড়েছে, পার্শ্ববর্তী দেশে বেড়েছে। পৃথিবীর এমন কোনো দেশ নাই যে তেলের দাম বাড়েনি। আমরা চেষ্টা করেছি সব শেষে যে তেলের দাম বাড়ানো, গ্যাস আসতে দেওয়া হচ্ছে না। এলএনজি গ্যাস আনা হতো যে সমস্ত দেশ থেকে, হরমুজ প্রণালী, ওখানে জাহাজ আসতে পারছে না, জ্বালানি আসতে পারছে না। এত কিছুর মধ্যেও আমরা চেষ্টা করছি ঘুরে দাঁড়ানোর এবং ঘুরে দাঁড়িয়েছি। বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ দেয়া হবে না সতর্ক করে আইনমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের বিচার এদেশে প্রকাশ্যেই হবে। এই বাংলাদেশের প্রতিটি খুনের বিচার হবে। এই বাংলাদেশের প্রতিটি মানবতা বিরোধী অপরাধের বিচার হবে। সেই বিচারের পথ ধরে সরকার এগিয়ে যাচ্ছে। সেই বিচার কোনো গোপন বিচার হবে না, ন্যায় বিচার হবে। দেশের রাজনীতিতে ফ্যাসিস্টদের ফেরার পথ নেই বলেও হুঁশিয়ার করেন আসাদুজ্জামান। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর আস্থা এবং বিশ্বাস রাখুন। ফরহাদ ইবনে মালেক, ৭১, বরিশাল। যা কিছু শ্রেষ্ঠ অর্জন। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামাত জোটের অলি আহমেদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে ইসি। আজ নির্বাচন কমিশনের যাচাই বাছাই শেষে এই ঘোষণা দেয়া হয়। জামায়াতের দাবি যে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংসদ সদস্যদের স্বাধীন ভোটে বাধা। তবে বিএনপি বলছে ভোটের আগে এ নিয়ে আলোচনা উদ্দেশ্যমূলক। বিস্তারিত ফারজানা আক্তারের প্রতিবেদনে। 20 আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন। এর আগে বৃহস্পতিবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করে মনোনয়ন সংগ্রহ করে বিএনপি, আর অলি আহমদকে প্রার্থী করে জামায়াত জোট। তফসিল অনুযায়ী রোববার তাদের মনোনয়নপত্র যাচাই বাছাই করে নির্বাচন কমিশন। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অলি আহমদ দুজনেরই মনোনয়ন বৈধ ঘোষণা করে ইসি। ডক্টর অলি আহমদ বিক্রম স্যারের জন্য মনোনয়নপত্র সকালে বাছাই করা হয়েছে। প্রথমটাই বাছাই করে যথার্থতা পাওয়া গেছে, কাজে সেটাই আপনার গৃহীত হয়েছে। আর পরবর্তীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের যেটা মনোনয়নপত্র সেটাও যথার্থ পাওয়া গেছে, এবং তাহলে এখন দুইটাই মনোনয়নপত্র ভ্যালিড, এবং আগামী 18 তারিখ হচ্ছে মনোনয়নপত্র প্রত্যাহারের দিন। এদিন নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে জামাত জোটের নেতারা বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংসদ সদস্যদের স্বাধীন ভোটে বাধা তৈরি করছে। গণতান্ত্রিক ধারাবাহিকতাটা বজায় থাক, এটা আমরা চাই, এবং এই বিষয়টি আরও সুন্দর হতো যদি সংবিধানে একটি বাধা না থাকতো। আপনারা সকলেই জানেন সংবিধানের ৭০ অনুচ্ছেদ থাকার কারণে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে না। আমরা মনে করি এটা স্বাধীন ভোটাধিকারের পথে একটি বড় ধরনের অন্তরায়, এবং আমাদের দাবি হচ্ছে জুলাই সনদের আলোকে যে কোনো মূল্যে হোক ভবিষ্যতে এই ধারাটি সংশোধন করতে হবে। এ সময় বিএনপি নেতারা বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের আগে ৭০ অনুচ্ছেদ নিয়ে আলোচনা বিভ্রান্তি তৈরি করছে। সেটা পরবর্তী সংসদ যদি বিবেচনা করে সবাই মিলে এটা হতে পারে। না, এখন রাষ্ট্রপতি নির্বাচনের আগে এই প্রশ্নটা অবান্তর। বাধা কি বাধা না, আমার প্রচলিত সংবিধান অনুযায়ী আমাকে পথ চলতে হবে। সেই সংবিধানে আমার যেখানে বাধা আছে সেই বাধা অতিক্রম করার জন্য আমাকে সংসদ থেকে সংশোধন করতে হবে, এর বাইরে না। রাস্তাঘাটে বলে লাভ নেই। আগামী 18 আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। বিদ্যুৎ ও গ্যাসের সমাধানে অন্তত 2 বছর সময় লাগবে। আমেরিকান চেম্বার আয়োজিত অনুষ্ঠানে বলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, সংকট থেকে উত্তরণ করা না গেলে থেমে যাবে অর্থনীতি।
এজন্য সর্বোচ্চ গুরুত্বের কথা বলেন তিনি। ব্যাংক খাতের দুরবস্থার চিত্র তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, মূলধন যোগান দিয়ে বাঁচিয়ে রাখার মতো অর্থ নেই সরকারের হাতে। এ সময় ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদেরকে করের আওতায় আনার কথা জানান আমির খসরু মাহমুদ। আরও জানাচ্ছেন মইনুল হাসান। ক্ষমতার ৬ মাসের প্রায় পুরোটা সময়ে বিদ্যুৎ ও জ্বালানি সংকট সঙ্গে বিএনপি সরকারের, যে জন্য বাড়তি ব্যয়ে আমদানি কিংবা দাম বাড়ানোর মতো সিদ্ধান্ত নিতে হয়েছে এই সময়ে। তবু পিছু ছাড়ছে না এই সমস্যা। অর্থমন্ত্রী জানান, দীর্ঘদিনের সংকট অল্প সময়ে সমাধান সম্ভব নয়, এজন্য দরকার অন্তত ২ বছর। জানান, এই সমস্যার সমাধান না হলে থেমে যাবে অর্থনীতি, তাই সরকারও সর্বোচ্চ গুরুত্বের সাথে কাজ করছে। Unfortunately, on the power and gas, nothing can be solved within 6 months. Nothing can be solved within a year. And minimum time is 2 years, minimum. So we are struggling with the issue of power and gas. এ সময় রাজস্ব কাঠামো সংস্কার ও ব্যবসার পরিবেশ নিয়ে কথা বলেন অর্থমন্ত্রী। জানান, শতভাগ অটোমেশনে বাঁধা এনবিআর নিজেই ব্যাংক খাতের দুরবস্থা অর্থনীতিকে ভোগাচ্ছে জানিয়ে বলেন, বেশ কিছু প্রতিষ্ঠান বাঁচিয়ে রাখতে যে মূলধন দরকার তা যোগান দেওয়ার সামর্থ্য নেই সরকারের। Bank resolution issue is a difficult issue for Bangladesh right now. There is a serious capital deficit in this bank and NPL is very high. But to resolve this NPL issue is a big challenge for the government. And unless you can recapitalize this bank, actually it's going to be very difficult for these banks to continue. সরকারের ৬ মাসে বিনিয়োগের পরিবেশ উন্নত না হওয়ার বিভিন্ন কারণ তুলে ধরেন ব্যবসায়ীরা। বলেন, শুধু ঘোষণা নয়, দরকার সংস্কারের বিশ্বাসযোগ্য বাস্তবায়ন। When we are talking about reform or deregulation, there might be some action taken in previous or in last 6 months. We really want to see this is consistent and implementation creates confidence to the investors. The export at this moment remains very flattish, and the remittance, of course, has got some growth trajectory. Other than that, what are the other 2 areas? The FDI and also portfolio investments. Both of these areas are very, very small. এ সময় ছোট উদ্যোক্তাদেরকেও করের আওতায় আনার কথা বলেন অর্থমন্ত্রী। They don't want automation because automation means transparency. Automation means this quick service. মইনুল হাসান, ৭১, ঢাকা। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়িয়ে যে কোনো সময় নতুন পে স্কেল ঘোষণার সুখবর দিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার। এবছরই তারা বর্ধিত বেতন পাবেন বলেও আশ্বস্ত করেছেন তিনি। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব দাবি করেন, জ্বালানি সংকটের জন্য এই সরকার দায়ী নয়। শারমিনীরা রিপোর্ট। সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল চূড়ান্ত করে অন্তর্বর্তী সরকার, যেখানে সর্বনিম্ন মূল বেতন ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা সুপারিশ করে পে কমিশন। বাজেটে ওই সুপারিশেরই বাস্তবায়নের কথা জানায় বিএনপি সরকার, কিন্তু প্রজ্ঞাপন না হয় হতাশা বাড়ছে সরকারি চাকরিজীবীদের। জানা গেছে, অর্থনৈতিক সংকট আর বিচার বিভাগের বেতন জটিলতার কারণেই পে স্কেল বাস্তবায়নে দেরি হচ্ছে, যা নিরসনে ৭ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলছেন, খুব দ্রুতই এটি ঘোষণা করবে সরকার। পে স্কেল তো বিবেচনাধীন আছে এবং গভর্নমেন্টের কমিটমেন্ট আছে, এটা আমরা বাস্তবায়ন করব এবং এটা চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে। চলতি অর্থ বছরে কি এটা হওয়ার সম্ভাবনা আছে? যে অর্থ বছর আশা করি। রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, সরকারের প্রথম ৬ মাস ভালোভাবেই চলেছে, তবে গ্যাস বিদ্যুতের সংকট মোকাবেলা আর অর্থনীতি পুনরুদ্ধার মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মেইন চ্যালেঞ্জ হচ্ছে অর্থনীতি। ব্যাংক লুটপাট হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে এবং আমরা বেসরকারি খাতকে ব্যাংক থেকে সাপোর্ট দিতে পারছি না। সব কিছুর জন্যই দায়ী হলো বিগত সরকারগুলো। এখন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে তো সময় দিতে হবে। সরকারের ১৮০ দিনের মধ্যে মন্ত্রিসভায় রদবদল হচ্ছে কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। সীমার বাইরে কোনো প্রশ্ন না করলে ভালো। শারমিন নীরা, ৭১, ঢাকা।
দর্শক, এই মুহূর্তে কথা বলছেন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জেলখানায় হাজার হাজার লোক মিটিং মিছিল, জুলাইয়ের গণ অভ্যুত্থানে প্রকাশ্যে আমাদের এত ভূমিকা জাতি দেশ বিদেশ মিডিয়া দেখলেন, ওনারা দেখতে পেলেন না। প্রধানমন্ত্রীর মুখ থেকে নতুন করে একটা গুপ্ত শব্দ লন্ডন থেকে এসে এখানে আবার হাজির হইল। এটা কি বলবো আমরা, একটা খুব দুর্ভাগ্য বলা ছাড়া। দ্যাট ইজ ভেরি আনফর্চুনেট টু আওয়ার নেশন। এই জন্য আমরা মনে করি যে জাতির জনদুর্ভোগের দিকে এখন সরকার এবং সরকার প্রধানের নজর দেওয়া উচিত। এইসব পলিটিক্যাল বিতর্ক জনগণ এখন আর পছন্দ করে না, এগুলো খুব পুরনো কথা। এখন আধুনিক জীবন জিজ্ঞাসা, আমাদের চ্যালেঞ্জগুলোকে অ্যাড্রেস করার জন্য আমরাও প্রস্তুত। কিভাবে আমরা এই 6 মাসে সরকারকে সহযোগিতা করেছি অন্তত বিদ্যুৎ জ্বালানি গ্যাস সংকটে, আজকের এই লিখিত বক্তব্যে আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে জাতির কাছে আমাদের সেই বক্তব্য এবং কিছু প্রশ্ন আমরা আজকে উত্থাপন করতে চাই। আমাদের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন। সংসদে জ্বালানি বিদ্যুৎ বিষয়ক যে বিশেষ কমিটি হয়েছিল, যেখানে তারা 3 জন সদস্য জামাত ইসলামীর পক্ষ থেকে বিরোধী দলের ছিলেন, তার 2 জন এখানে উপস্থিত আছেন। আপনারা বক্তব্যের পরে যদি প্রয়োজনীয় কিছু জানবার থাকে, আমাদের নেতৃবৃন্দ সে ব্যাপারে আপনাদেরকে ইনশাআল্লাহ সাহায্য করবেন। আমি দর্শক, কথা বলছিলেন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আপনারা সরাসরি দেখছিলেন। সংশ্লিষ্ট সবার দুর্বলতার কারণে আসামিরা জামিন পেয়েও আবারও একই অপরাধে জড়িয়ে পড়ছেন বলে মন্তব্য করেছেন ডিএনপির অতিরিক্ত কমিশনার ওসমান গনি। 45টি মামলার দুর্ধর্ষ ডাকাত তৈয়ব সহ ওই চক্রের 6 জনকে গ্রেপ্তারের পর রোববার এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল সহ ডাকাতির কাজে ব্যবহৃত গাড়ি ও নানা সরঞ্জাম উদ্ধার করা হয়। এদিকে ফরিদপুরে অপহৃত শিকলবন্দি নিলয় শিকদারকে উদ্ধার করেছে র্যাব 10। বিস্তারিত সাজিদ সরকারের প্রতিবেদনে। বিদেশে পাঠানোর প্রলোভনে যশোরের নিলয় শিকদার নামের এক যুবকের লাখ লাখ টাকা হাতিয়ে নেয় একটি চক্র। পরে বাড়তি টাকার লোভে তাকে ফরিদপুরের একটি বাসায় শিকল দিয়ে আটকে রেখে চক্রটি মুক্তিপণ দাবি করে পরিবারের কাছে। এরই মধ্যে নিলয়ের পরিবার বিকাশের মাধ্যমে 4.5 লাখ টাকা দেওয়ার পর আরও টাকা দাবি করলে পরে আইনশৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হন তারা। 9 দিন পর র্যাবের একটি দল ফরিদপুরের একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে শিকলবন্দি অবস্থায় নিলয় শিকদারকে উদ্ধার করে র্যাব। এ সময় এই চক্রের মূল হোতা ফেরদৌসুর রহমান সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়। এদিকে 45টি ডাকাতি ও অস্ত্র মামলার আসামি তৈয়ব সহ 7 জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। গত কয়েক বছরে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতি করে আসছিল চক্রটি। গ্রেপ্তার এড়াতে প্রযুক্তির সহায়তা নেয় ডাকাত দলের সদস্যরা। ডাকাতির সময় পকেট রাউটার ব্যবহার করে চক্রটি, যেন পুলিশ তাদের ডিটেক্ট করতে না পারে। গেল 13 আগস্ট রাজধানীর কামরাঙ্গীরচরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার করা হয় তাদের। যেই দুর্ধর্ষ ছিনতাইকারী ডাকাতের মধ্যে প্রধান ব্যক্তি হচ্ছে তৈয়ব, যার নামে সারা বাংলাদেশে 45টা ডাকাতি ছিনতাইয়ের মামলা আছে। তার বাড়ি হচ্ছে মাদারীপুর। তো আমরা তাকে অনেক দিন ধরে খুঁজতেছিলাম। ইন দ্য মিন টাইম বেশ কয়েকটা ঘটনা ঢাকা শহরে ঘটে গেছে, এর প্রেক্ষিতে তার নাম বারবার আসতেছিল। তো তার যদিও বা 45টা মামলা, সে কিন্তু জামিনে ছিল। বেশ কিছুদিন আগ থেকে সে জামিনে। তার একটা গ্রুপ ছিল, এই ইনফরমেশনটা আমাদের কাছে ছিল। সে দীর্ঘদিন ধরে মাদারীপুরে অবস্থান করে ওখান থেকে কলকাঠি নেড়ে এই সমস্ত ঘটনাগুলি ঘটাচ্ছিল। সে প্র্যাকটিক্যালিও থাকতো। পুলিশ জানায় তৈয়ব আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে আবারও একই কাজে জড়িয়ে পড়ে। শুধু পুলিশ নয়, সংশ্লিষ্ট সবার দুর্বলতার কারণে জামিনের সুযোগ পাচ্ছে বলেও অভিযোগ এই পুলিশ কর্মকর্তার। চার্জশিটের দুর্বলতা আছে কিনা বা এভিডেন্সের দুর্বলতা আছে কিনা, এগুলো নিয়ে আমরা কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছি। এই যে এইটা মানে এই নয় যে শুধু ওনাদের দুর্বলতাতে আসামি জামিন পেয়ে যাচ্ছে, সবার দুর্বলতাতেই জামিন পেয়ে যাচ্ছে। সাজিদ সরকার, 71, ঢাকা। মোহাম্মদপুরের কিশোর গ্যাং লিডার এলেক্স ইমন হত্যা মামলার অন্যতম আসামি আহমেদ শাহরুখ ও তার 2 সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দেশি বিদেশি কয়েকটি পিস্তল, গুলি, গান পাউডার সহ বিভিন্ন সামগ্রী। র্যাব জানায় শাহরুখ চিহ্নিত সন্ত্রাসী, তার বিরুদ্ধে হত্যা, মাদক, চাঁদাবাজি, ডাকাতি সহ বহু মামলা রয়েছে। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত।
মোহাম্মদপুরের রায়ের বাজার বেরিবাদ এলাকায় গেল 12 এপ্রিল রাস্তার ওপর প্রকাশ্যে কিশোর গ্যাং লিডার ইমন ওরফে অ্যালেক্স ইমনকে কুপিয়ে হত্যা করা হয়। জানা যায় সেদিন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অ্যালেক্স ইমন এবং আরমান শাহরুখ গ্রুপের সংঘর্ষ বাধে। এতে অ্যালেক্স ইমন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। এই ঘটনায় মোহাম্মদপুর থানায় 20 জনকে আসামি করে হত্যা মামলা করে ইমনের পরিবার। হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীরা শাহবাগ এলাকায় অবস্থান করছে এমন গোয়েন্দা তথ্য পেয়ে শনিবার সেখানে অভিযান চালিয়ে কিশোর গ্যাং লিডার শাহরুখ ও তার 2 সহযোগীকে গ্রেপ্তার করে র্যাব। মোহাম্মদপুরের ইমন অ্যালেক্স ইমন হত্যা মামলার এজাহার নামে 2 নম্বর আসামি কুখ্যাত মোহাম্মদ হোসেন আহমেদ শাহরুখ ও তার সহযোগী মোহাম্মদ তারকুজ্জামান তারেক, মোহাম্মদ শহীদুল ইসলামকে তাদের গোপন আস্তানা হতে গ্রেপ্তার করে। পরবর্তীতে একটি বাড়ি হতে একটি বিদেশি 7.6265 mm পিস্তল, একটি ম্যাগাজিন, একটি দেশীয় তৈরি রিভলভার, 2 রাউন্ড তাজা গুলি, 260 গ্রাম গান পাউডার এবং 2টি সামুরাই উদ্ধার করা হয়। র্যাব জানায় শাহরুখ সহ তার সহযোগীদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। একজন খুনিকে তো আর কোনো ক্রাইম লাগে না, এটা তো ক্যাপিটাল ক্রাইম। অনেক মামলা আছে ডিএমপি মোহাম্মদপুর থানায় চুরি, ডাকাতি, প্রস্তুতি গ্রহণ, হত্যা চেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের 2টি, খুনের 1টি, নারী ও শিশু নির্যাতনের 1টি এবং দ্রুত বিচার আইনে 1টি মামলা রয়েছে। এ নিয়ে অ্যালেক্স ইমন হত্যার ঘটনায় মোট 11 আসামিকে গ্রেপ্তার করল র্যাব। সংস্থাটি বলছে এসব কিশোর গ্যাং সদস্যদের যারা মদত দিচ্ছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আশা করি যে মদতদাতা যারা তারা এখন সাবধান হয়ে যাবে। আশিক মাহমুদ, 71, ঢাকা। টাকা জমার দিনেই মিলবে ট্রেড লাইসেন্স, যার মেয়াদ হবে 5 বছর। ডিসিসিআই আয়োজিত আলোচনা সভায় এমন ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, নগরের শৃঙ্খলা ফেরাতে হকার ও সব ধরনের রিকশা লাইসেন্সের আওতায় আনা হবে। চাঁদাবাজি ও হয়রানি বন্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ডিএসসিসি প্রশাসক। মিসবাহ হাসানের রিপোর্ট। সুদর্শন একটা অভিপ্রায় যে সরকারও যে কোনো ছোট বড় ব্যবসা আইনসম্মত করতে প্রয়োজন ট্রেড লাইসেন্স, কিন্তু দেশের অনুমোদন পেতে পোহাতে হয় নানা হয়রানি। ব্যবসায়ীদের এমন অভিযোগ দীর্ঘদিনের, যা নিরসনে এবার যৌথ উদ্যোগ হাতে নিয়েছে ঢাকা চেম্বার ও দক্ষিণ সিটি কর্পোরেশন, যেখানে সপ্তাহ জুড়ে ঝামেলাবিহীনভাবে করা যাবে নবায়ন। তবে সেখানেও দেখা গেছে গড়িমসি। কয়েকদিন আগে কাগজপত্র জমা দিলেও এখনো পর্যন্ত মেলেনি লাইসেন্স। এমন ঘটনার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এক ব্যবসায়ী, জানিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে তাৎক্ষণিক জবাব চান নগর প্রশাসক। টাকা জমা দিয়েছে, এখনো লাইসেন্স পাইনি। আমার চারের এখানে ট্যাক্সেশন অফিসারও আছে, স্যার আমরা এটা খতিয়ে দেখব, এরকম হওয়ার সুযোগ নেই। আলোচনায় চাঁদাবাজি ও হয়রানি মুক্ত পরিবেশ নিশ্চিতের দাবি জানান ব্যবসায়ীরা। তুলে ধরেন আইন শৃঙ্খলা, যানজট সহ নানা ভোগান্তির কথা। পরিস্থিতি উন্নয়নে উদ্যোগ নেওয়ার কথা জানান আইন শৃঙ্খলা বাহিনী। প্রতিনিয়ত আমরা একটা হুমকির মধ্যে আছি। ঢাকা বিসিসির একজন লোক হিসাবে ফোনে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। চাঁদাবাজির বিষয়গুলোকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমাদের স্থানীয় পুলিশদেরকে বলেছি যে তারা যেন এই বিষয়গুলোকে অত্যন্ত কঠোরভাবে দমন করেন। এ সময় টাকা জমার দিনই মিলবে ট্রেড লাইসেন্স, আর মেয়াদ হবে 5 বছর। এমন ঘোষণা দেন দক্ষিণ সিটি প্রশাসক। হুঁশিয়ারি দেন অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়ার। এটা আমি আসার আগে এই অবস্থা হয়েছে যে লাইসেন্স জমা দেয় 1 সপ্তাহ 2 সপ্তাহ, অনেক সময় পায় না, বা বলে কালকে আসেন, পরশু আসেন। আমি বলছি না, একে দিনেরটা দিনে লাইসেন্স দিতে হবে। কোনো দল চাঁদাবাজি করতে পারবে না। এই জন্য আমরা লাইসেন্সের ব্যবস্থা করতেছি, নাম্বারের ব্যবস্থা করতেছি। আর কিন্তু কোনো কিছুই সম্ভব হবে না যদি আপনারা জনগণ যদি সহযোগিতা না করেন। সিটি কর্পোরেশনের রাজস্ব সেবা সহজ করতে ব্যাংকিং সেবার আওতা বাড়ানোর ঘোষণা দেন তিনি। এই বাস্তবতা বিবেচনায় ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স নবায়ন প্রক্রিয়াকে আরো সহজ, দ্রুত এবং হয়রানিমুক্ত করার লক্ষ্যে। মিসবাহ হাসান, 71, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথে।